এমসিকিউ সিরিজের পার্ট 2 ক্লাস। এখানে কি দেখছি, নেপোলিয়নের জীবনের সময় নেপোলিয়নের ইতিহাসে গোটা ইউরোপের ইতিহাস হয়ে গেছিলো, কারণ হচ্ছে কি গোটা ইউরোপকে নেপোলিয়ন ক্যাপচার করে নিয়েছিল। আর সেখান থেকে যেই সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে, যেগুলো শুধু কেবল তোমাদের ক্লাস 9 নয়, তোমাদের কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, এছাড়া চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেই সকল প্রশ্নগুলো আসতে পারে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকের প্রশ্নগুলো নিয়ে হচ্ছে এমসিকিউ সিরিজটা চালু করেছি। তো আগের দিনে হচ্ছে কিছু প্রশ্ন দেখেছি এবং আজও বিভিন্ন বিশেষ প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসবো, আর যেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা তুমি করবে। অবশ্যই যে উত্তর দেওয়ার চেষ্টা তুমি করবে, আমি প্রশ্ন বলবো যে উত্তর বলবো না, এরকম কোনো ব্যাপার না। আমি প্রশ্ন বলবো, তার সঙ্গে অপশান দেবো, তারপরে হচ্ছে উত্তর বলবো। কিন্তু তোমাদের এইটুকুই কাজ, তোমরা সঠিক উত্তরটা বাছাই করে হচ্ছে দেওয়ার চেষ্টা করবে। কমেন্ট বক্সে কমেন্ট করো, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপেও তো মেসেজ টাইপ করি, তাই না? এখানেও টাইপ করো, ভুল হোক ঠিক হোক সমস্যা নেই, কিন্তু চেষ্টা না করা হচ্ছে বড্ড সমস্যার। আজকে ভুল হবে, কালকে ঠিক হবে, আজকে ঠিক হবে, কালকের দিন, পরের দিন হচ্ছে আরও ঠিক হবে, পুরো হচ্ছে মাথায় বসে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই বলি যে চেষ্টা করে যাও, চেষ্টা করো, সফলতা ঠিক হচ্ছে জীবনে আসবেই। তো আজকের যেই প্রশ্নগুলো হচ্ছে আলোচনা করব, সেই প্রশ্নগুলো নিয়ে আসা যাক। যেই কোশ্চেনগুলো রয়েছে আজকে তোমাদের জন্য, দেখা যাক কী কী রয়েছে। নেপোলিয়ন, মনে আছে তো নেপোলিয়ন কে ছিল? একটা খুবই সাধারণ পরিবার থেকে। নেপোলিয়ন কি ফ্রান্সের হচ্ছে রাজা ছিলেন, সম্রাট ছিলেন। খুবই সাধারণ পরিবার থেকে এসেছিল, রাজার ছেলে রাজা হয়নি নেপোলিয়ন, কোনো রাজার ছেলে ছিল না, একটা সাধারণ পরিবার থেকে উঠেছিল এবং নিজের দক্ষতার জোরে, নিজের শক্তিতে, নিজের প্রতিভার জোরে নেপোলিয়ন ফ্রান্সে সম্রাট হয়। আর তারপরে কেবল ফ্রান্সের মধ্যেই নিজের সীমাবদ্ধ রাখেনি, গোটা ইউরোপকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছিল। এরম ছিল হচ্ছে নেপোলিয়ন। কিন্তু একসময় কী হয়, নেপোলিয়নের অহংকার তার মাথায় উঠে যায়, আর সেই অহংকারের জন্য নেপোলিয়নের পতন হয়। সেই সব কিছু ইতিহাস হচ্ছে আমরা ডিটেলস টপিকে হচ্ছে এখানে আলোচনা করেছি। এই চ্যাপ্টার 2 ক্লাস 9-এর চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2-এর হচ্ছে ডিটেলস আলোচনা রয়েছে। যারা হচ্ছে দেখুনি আজকে এমসিকিউ ক্লাসে এসছো, তারা হচ্ছে নিশ্চিত তাদেরকে আমি বলবো এইগুলো এমসিকিউ উত্তরগুলো দেওয়ার পর সেইটা দেখো, তাহলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দেন তারপরে আরও উত্তর প্রশ্নগুলো দিতে হচ্ছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে, চলো দেখা যাক, মেন প্রশ্ন উত্তরে আসা যাক। যারা ক্লাস করে করে এসছো তারা তো রেডি হয়ে রয়েছে উত্তর দেওয়ার জন্য। চলো, প্রথম প্রশ্ন, কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়? মহাদেশীয় অবরোধ কে ঘোষণা করেছিল? নেপোলিয়ন। কোন দেশের বিরুদ্ধে ঘোষণা করেছিল? অপশান হচ্ছে 1 অস্ট্রিয়ার বিরুদ্ধে, স্পেনের বিরুদ্ধে, পর্তুগালের বিরুদ্ধে, নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে। কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়? অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, নাকি ইংল্যান্ড? ইংল্যান্ড। ইংল্যান্ড কোন দেশ? ইংল্যান্ড হচ্ছে সেই দেশ যেই দেশ আমাদেরকে পরাধীন করেছিল, আমাদের এখান থেকে বহু কিছু চুরি করে নিয়ে চলে গেছে। সেই ইংল্যান্ডের এগেনস্টেই এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিল। এটা ব্যাপারটা কি কিরকম, এদের জাহাজগুলো অন্যান্য কোনো দেশ নিজেদের বন্দরে ঢুকতে দেবে না, যে ঢুকতে দেবে তার সঙ্গে নেপোলিয়ন যুদ্ধ শুরু করে দেবে, এরকম একটা ঘোষণা। এটাই ছিল হচ্ছে মহাদেশীয় অবরোধ ঘোষণা। এটা কার এগেনস্টে হয়েছিল? ইংল্যান্ডের এগেনস্টে। কে করেছিল? নেপোলিয়ন করেছিল। নেপোলিয়ন কোন দেশের সম্রাট ছিল? ফ্রান্সের। ঠিক আছে, ক্লিয়ার? সব কিছু বুঝতে কত সমস্যা নেই। চলো পরের প্রশ্ন দেখা যাক। বার্লিন ডিক্রি কে জারি করেন? আবেসিয়াস, নেপোলিয়ন, নাকি মন্টজেলাট, নাকি ব্রুন্স উইউক? ঠিক আছে, কে এই বার্লিন ডিক্রি কে জারি করছেন? বার্লিন ডিক্রিটা কি? এই মহাদেশীয় অবরোধেরই বিভিন্ন ঘোষণা। এ বলে যে জাহাজ ঢুকতে দেবো না, তারপরে ও বলছে যে যদি না হয় তাহলে হচ্ছে আমরা অন্যর সঙ্গে ব্যবসা করব না, এ হচ্ছে জাহাজ অবরোধ করবে, ও হচ্ছে আমি অবরোধ করবো, এরকম একটা কথাবার্তার যুদ্ধ যেটা হচ্ছিল, সেটারই একটা ঘোষণা ছিল বার্লিন ডিক্রি। এটা কে করেছিল? নেপোলিয়ন। এই সব ব্যাপারটাই হচ্ছে আমি ডিটেলসে খুবই ভালোভাবে বলে দিয়েছি। সেটা হচ্ছে তোমাদের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, ক্লাস 9-এর টপিকটা দেখেছো তো সকলে? তো 3 নম্বর প্রশ্নে আসা যাক। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখা যাক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নেপোলিয়নের বার্লিন ডিক্রির এগেনস্টে ইংল্যান্ড কি জারি করে? মিলন ডিক্রি,
অর্ডার ইন ল, অর্ডার ইন কাউন্সিল, ওয়ারসো ডিক্রি। অর্থাৎ কি, বার্লিন ডিক্রি যেই ঘোষণা করলো যে আগুন ধরিয়ে দেবে, এ বলছে যে পুড়িয়ে দেবে, ও বলছে বাজেয়াপ্ত করবে, এরকম ব্যাপার। সেই বার্লিন ডিক্রির এগেনস্টে ইংল্যান্ড আরও একটা ডিক্রি চালু করে। সেটা কি, সেটা আরও একটা ঘোষণা করে। সেই ঘোষণাটা কি, মিলন ডিক্রি নাকি অর্ডার ইন ল নাকি অর্ডার ইন কাউন্সিল নাকি ওয়ারসো ডিক্রি? কি করছে ইংল্যান্ড? অর্ডার ইন কাউন্সিল ঘোষণা করছে। ঠিক আছে, অর্ডার ইন কাউন্সিল ঘোষণা করছে। চলো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখা যাক। 4 নম্বর প্রশ্ন রয়েছে, নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হলে জার্মানি তার অধীনতা থেকে মুক্ত হয়? নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হলে জার্মানি তার অধীনতা থেকে মুক্ত হয়? 1 নম্বর হচ্ছে বোরোডিনোর যুদ্ধ, দ্বিতীয় হচ্ছে ভিক্টোরিয়ার যুদ্ধ, তৃতীয় হচ্ছে লাইপজিগের যুদ্ধ এবং 4 হচ্ছে ড্রেসডেনের যুদ্ধ। লাইপজিগের যুদ্ধে। ঠিক আছে, লাইপজিগের যুদ্ধে পরাজিত হলে জার্মানি নেপোলিয়নের অধীনতা থেকে মুক্ত হচ্ছে। এই নেপোলিয়নের টাইমে কী কী যুদ্ধ হয়েছিল এর কি লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি, আশা করছি দিয়েছি কি দিইনি মনে নেই। যদি না দিয়ে থাকি একবার আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে হচ্ছে নেপোলিয়নের টাইমে কোন কোন যুদ্ধ হয়েছিল, কে জিতেছিল, কার কার মধ্যে হয়েছিল, একটা আলাদা ক্লাস হচ্ছে, আলাদা পুরো চার্ট করে তোমাদের বলে দেবো, যে এই চার্টটা রেখে দিলেই মোটামুটি নেপোলিয়ন সম্পর্কে সকল উত্তরা যুদ্ধ সংক্রান্ত সকল ডাউট হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 4 হচ্ছে 5 নম্বর প্রশ্ন দেখা যাক। ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিল? ওয়াটারলুর যুদ্ধ কোনটা? এটাই হচ্ছে নেপোলিয়নের শেষ যুদ্ধ, যার মধ্যে দিয়ে হেরে গিয়ে নেপোলিয়নকে একবারে পাঠিয়ে দেওয়া হচ্ছে দ্বীপে, এবং সেখানেই নেপোলিয়ন ক্যান্সারে মারা যাচ্ছে, 52 বছর বয়সে ক্যান্সারে মারা যাচ্ছে। এই ওয়াটারলু যুদ্ধ, এই ওয়াটারলু যুদ্ধে কি প্রশ্নটা করেছে, ব্রিটিশ সেনাপতি কে ছিল? 1 হচ্ছে ব্লুকার বলছে নীল রঙের গাড়ি, না দুজনের নাম। ঠিক আছে, তো ব্লুকার নাকি ডিউক অফ ওয়েলিংটন নাকি লেনসন নাকি ইয়র্ক, কে ছিল? ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিল? ব্লকার, ডিউক, নেলসন নাকি ইয়র্ক? ডিউক ছিল হচ্ছে ইংল্যান্ডের সেনাপতি। ঠিক আছে, এই যুদ্ধে নেপোলিয়ন হেরে যাচ্ছে। তো হেরে গেলে যা হয় অবনতি, সেটাই হচ্ছে, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্বাসনের দ্বীপে। নেপোলিয়ন মাত্র 17 বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর কোন পদে নিযুক্ত হয়েছিল? নেপোলিয়ন প্রথম 17 বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর কোন পোস্টে নেপোলিয়নকে নিযুক্ত করা হয়? 1 হচ্ছে মেজর জেনারেল, সাব লেফটেন্যান্ট নাকি ব্রিগেডিয়ার জেনারেল নাকি ডিরেক্টর? সাব লেফটেন্যান্ট। ঠিক আছে, মনে থাকবে, আশা করি থাকবে। এখানেও হচ্ছে সফলতা পাবে নেপোলিয়ন। তো পরের হচ্ছে 8 নম্বর কি, এইখান থেকে সফলতা পেতে 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 প্রচুর ক্ষমতাবান হয়ে যাবে হচ্ছে নেপোলিয়ন। ঠিক আছে, যেখানেই পাঠাবে সব কিছু হচ্ছে অ্যাচিভ করে নেবে। বিভৎস পাওয়ার ছিল নেপোলিয়ন যখন যুদ্ধ করতে যেত, কিংবা যে নেপোলিয়নকে যখন হচ্ছে এই আর্মি পদে, আর্মি জেনারেলে সব কিছুতে যখন রিক্রুট করা হয়েছিল, যখন যুদ্ধে পাঠানো হয়েছিল, নেপোলিয়নের লম্বা চওড়া খুব একটা বড় সৈনিক নেপোলিয়ন ছিল এরম নয়, হাইটে বেটে ভুঁড়ি পুরো হচ্ছে দেখতে সকল থেকে হচ্ছে খারাপ, এরকম খুব হচ্ছে গ্ল্যামারাস এরকম ব্যাপারটা দেখতে তাকে ছিল না। তো তাই জন্য কি যখন সে যুদ্ধ করতে যেত, কিংবা যখন গেল যে তাকে হচ্ছে সেনানায়ক হিসেবে পাঠানো হলো, দেখে সবাই হচ্ছে তাকে হাসাহাসি করতে শুরু করে দিল। কিন্তু নেপোলিয়নের একটা পাওয়ার কি ছিল, স্পিকিং পাওয়ার। সে যখন নেপোলিয়ন যখন কথা বলতে শুরু করলো, মোটিভেট করতে শুরু করলো, সকলে হচ্ছে নেপোলিয়নের ফ্যান হয়ে গেল। যুদ্ধে হচ্ছে এমন কথাবার্তা বলে দিত, যে এমনভাবে মোটিভেট করতো
যে তরোয়াল তুলতে ভয় পাচ্ছে সেও হচ্ছে তরোয়াল তুলে 10 জনের শিরোচ্ছেদ করে দেবে, মানে এরমভাবে মোটিভেট করে দিত নেপোলিয়ন। তো এটা যাই হোক সকল মানুষের থাকে না, কিন্তু নেপোলিয়নের ছিল। এই প্রতিভাগুলোকে আমরা কখনোই বাদ দিতে পারি না নেপোলিয়নের মধ্যে থেকে। সেটা আলাদা ব্যাপার, নেপোলিয়নের মধ্যে অহংকার চলে আসছে, অগ্রাসী নীতি গ্রহণ করছে, কিন্তু নেপোলিয়ন দেশের জন্য অনেক ভালো করেছিল, বিভিন্ন ইউনিভার্সিটি খুলেছিল, কলকারখানার উন্নতির জন্য বিভিন্ন স্টেপ নিয়েছিল। এইগুলোকেও আমরা আবার ভুলতে পারি না। মানে প্রত্যেকটা মানুষের ভালো খারাপ যেমন দিক থাকে, তেমন হচ্ছে নেপোলিয়নের ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। আর শেষে তার খারাপ দিকের জন্যই হচ্ছে, অগ্রাসী নীতির জন্যই তিনি যদি তখন মাথা থেকে সব কিছু যে ঠান্ডা মস্তিষ্কে সব কাজগুলো সম্পূর্ণ করতে, হয়তো নেপোলিয়নের পরিণতি এইভাবে সমাপ্তি ঘটতো না। তো যাই হোক 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, 7 নম্বর প্রশ্নটা দেখা যাক। নেপোলিয়ন ব্রিটিশদের কাছ থেকে তুলা বন্দর পুনরুদ্ধার করে যে সাফল্য দেখান, তার ফলে তিনি কোন পদ লাভ করে? এই যে তুলা বন্দরকে নেপোলিয়ন উদ্ধার করলো, এর জন্য নেপোলিয়নকে একটা পদ দেওয়া হলো। সেই পদটা কি? মেজর জেনারেল নাকি ব্রিগেডিয়ার জেনারেল নাকি সাব লেফটেন্যান্ট নাকি ডিরেক্টর? তুলা বন্দর উদ্ধার করার জন্য নেপোলিয়নকে খুশি হয় যে তুমি পাঠালো, যে তুলা বন্দরকে অন্য কোনো সেনানায়করা উদ্ধার করে আনতে পারছিল না, নেপোলিয়নকে পাঠালো, ইংল্যান্ডের আন্ডারে ছিল, ও উদ্ধার করে নিয়ে চলে এলো ইংল্যান্ডকে হারিয়ে। তো সেইটার জন্য খুশি হয়ে নেপোলিয়নকে অ্যাওয়ার্ড দিচ্ছে, একটা পদ দিচ্ছে। সেই পদটা কি? অপশান হচ্ছে তোমাদের মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, সাব লেফটেন্যান্ট নাকি ডিরেক্টর। ব্রিগেডিয়ার জেনারেল, ঠিক আছে, ব্রিগেডিয়ার জেনারেল। আর হচ্ছে আর একটা প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন কি? কনসুলেটের শাসনে কে ছিলেন সর্বশক্তিমান? কনসুলেটের যেই শাসন চলছিল, সেই শাসনের মধ্যে যারা যারা ছিল তার মধ্যে সর্বশক্তিমান কে ছিল? নেপোলিয়ন, আবেসিয়েস নাকি ডুকোস নাকি মিরাবো? বিভিন্ন সেনানায়করা ছিল, তার মধ্যে সবথেকে শক্তিশালী কে ছিল? এটা হচ্ছে স্বাভাবিক, এই উত্তরটা দিতেই পারবে তোমরা। নেপোলিয়নকে নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এখানে সর্বশক্তিমান নেপোলিয়নই হবে, ঠিক আছে? এটা মাথা খাটালেই উত্তরটা পাওয়া যেত। যা কে কে সঠিক উত্তর দিয়েছো এটাতে বলো আমাকে। নেপোলিয়ন যাবজ্জীবন কনসাল পদে নিযুক্ত হন। তিনি নিজেকে যাবজ্জীবনের মানে সব দিনের জন্য হচ্ছে ফ্রান্সের কনসাল বলে নিযুক্ত করা হচ্ছে। সেটা কত সালে? নেপোলিয়ন সেটা কত সালে নিযুক্ত হচ্ছে? 1799, 1800, 1802 নাকি 1804? যাবজ্জীবন কনসাল হিসেবে ফ্রান্সের কবে নিযুক্ত হচ্ছে নেপোলিয়ন? 1799, 1800 নাকি 1802 নাকি 1804? এই অ্যান্সার হচ্ছে 1802 খ্রিস্টাব্দে। আর লাস্ট প্রশ্ন, নেপোলিয়ন কবে মারা যাচ্ছে? নেপোলিয়ন কবে মারা যাচ্ছে? এক হচ্ছে 1815, 1819, 1817 নাকি 1821? 5 মে 1821 নেপোলিয়ন মারা যাচ্ছে, ঠিক আছে? 5 মে 1821 নেপোলিয়ন মারা যাচ্ছে। তো নেপোলিয়নের মৃত্যু কীভাবে হলো, নেপোলিয়ন কীভাবে মারা গেল, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়ে গেছে। আজ অবধি এই বিতর্কের অবসান ঘটেনি। বলা হয় এভিডেন্স, মানে বলা হয় হচ্ছে এই যুক্তি সকলের সামনে দেয়া হয়, নেপোলিয়ন অন্ত্রের ক্যান্সারের জন্য মারা গেছে। কিন্তু আদেও কি তার ক্যান্সার হয়েছিল, নাকি তাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে, নাকি কিছু, এই নিয়ে একটা রহস্য রয়ে গেছে। তো এইটা হচ্ছে ডিটেলসে পরবর্তী সময়ে ইতিহাস নিয়ে যদি তোমরা পড়াশোনা করো, তো তখন হচ্ছে এইগুলো জানতে পারে। বিভিন্ন এই ইতিহাস আলোচনা হয় কিন্তু যুক্তির ভিত্তিতে। কোনো একটা কিছু কারো ইচ্ছে হলো, সেই ইচ্ছেটাকে চাপিয়ে দেওয়া যায় না, সেটা ইতিহাস হয় না। এই যে যেই সব কিছু তোমরা বইতে পড়ছো, এটা কারো একটা ইচ্ছে হিসেবে চাপিয়ে দেওয়া যায় না, ঠিক আছে? এটা
এখন হচ্ছে নিচু ক্লাসে, যত উঁচু ক্লাসে যাবে তত দেখবে যে বিভিন্ন ঐতিহাসিক এই যুক্তি দিয়েছে, এই যুক্তির ভিত্তিতে এই কথাগুলো লেখা হচ্ছে। প্রত্যেকটা কথার পেছনে বিভিন্ন যুক্তি, বিভিন্ন প্রমাণ, বিভিন্ন তর্ক রয়েছে, তবে সেইটা ইতিহাস হয়েছে। তো ইতিহাস কখনো কেউ কিছু বানিয়ে লিখতে পারে না, যেটা সত্যি সেইটাকেই হচ্ছে তুলে ধরা হয়। হ্যাঁ, তারপরে কিছুটা হচ্ছে মানুষের ওপিনিয়ন নেওয়া হয় যে এটা তোমার মতে কি বা ওটা তোমার মতে কি, কিন্তু হচ্ছে ইতিহাস এমনই একটা সাবজেক্ট যেখানে সত্য উঠে এসছে। এখানে কোনো আবেগ, ভালোবাসার কথা হচ্ছে এখানে পাবে না। যেমন গল্পর ক্ষেত্রে যদি কেউ গল্প লেখে কিংবা সাহিত্য উপন্যাস, সেখানে হচ্ছে কোনো একটা মানুষ যেটা ভাবছে সেটা লিখতে পারে, কিন্তু এখানে কোনো কিছু ভাবনা লিখতে পারে না। এখানে যেই ভাবনাটা দেবে সেটার পেছনে প্রমাণ দিতে হবে যে এই ঘটনা ঘটেছে, এর পেছনে এই প্রমাণ রয়েছে। তো এটাই হচ্ছে ইতিহাস আর এই অন্যান্য সাবজেক্টের মধ্যে এইসব বিভিন্ন ডিফারেন্সও রয়েছে। তো যাই হোক, আজকের এমসিকিউ সিরিজটা হচ্ছে এখানেই শেষ হলো। দেন পরের ক্লাসে হচ্ছে আরও কিছু এমসিকিউ দেখা হবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখা হবে, তারপরে বড় কোশ্চেন অ্যান্সার দেখা হবে, সব কিছু দেখা হবে। চিন্তার কোনো কিছু ব্যাপার নেই, তোমরা দেখতে থাকো, পড়তে থাকো, বুঝতে থাকো, আর কোথাও কিছু সমস্যা হলে অবশ্যই জানাতে থাকো, ঠিক আছে? তো কেবল ইতিহাস না, অন্যান্য ক্লাস হচ্ছে, আর কেবল এমসিকিউ না, ডিটেলস ক্লাসও হচ্ছে আমাদের হচ্ছে, সেইগুলো তোমরা দেখে তোমাদের মতামত জানো। আর সাবজেক্ট বাদে মোটিভেশনাল ভিডিও, বায়োগ্রাফি, ম্যাথামেটিক্স, রিজনিং প্রভৃতি ক্লাসও আমাদের চ্যানেলে হয়ে থাকে, তোমরা সেইগুলো দেখো, তোমাদের মতামত জানাও, এবং যা সমস্যা হচ্ছে, ভালো লাগুক খারাপ লাগুক, সেইগুলো অবশ্যই আমাদেরকে জানাও। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা।